All right, hi everyone. I hope you all are doing great. So today I'm going to be solving October-November 2024 uh paper 1-2. আবারও বলছি October-November 2024 paper 1-2. So চলো সেটা করে ফেলি, and I'll be speaking mostly in Bengali and English a bit of it যাতে সবাই বুঝতে পারো। তো চলো করে ফেলি। So starting from the very beginning, look into question number 1. কোয়েশ্চেন ওয়ানে যেটা বলে দিয়েছে, look at my cursor. আমি কোন পার্টটা পড়ছি তাহলে বুঝতে ইজি হবে। A trader prepares financial statement each year. What do this help the trader to do? Financial statement বলতে actually mean করছে both income statement, যেখানে আমরা প্রফিট বের করি, আর ফাইন্যান্সিয়াল পজিশন, দুটাকেই মিন করছে। ঠিক আছে, সো ইনকাম স্টেটমেন্ট আর ফাইন্যান্সিয়াল পজিশন ওনারকে কিভাবে হেল্প করে। নাম্বার ওয়ান, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট ওয়িং টু ক্রেডিট সাপ্লায়ার, মোটেও না। তারপর ক্যালকুলেট দ্য ক্যাশ ড্রয়িংস, না। চেক দ্য ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স, না। মেক ডিসিশন অ্যাবাউট দ্য ফিউচার, ইয়েস। সো অ্যান্সার ইজ 1D। তারপর আসো নাম্বার টু, a trader bought new fixtures. He paid half the purchase price in cash and agreed to pay the balance later. How does this purchase affect the accounting equation? First of all, accounting equation হলো গিয়ে assets equals to capital plus liability. তো for example, ধরে নাও ফিক্সচার কিনেছে 5,000 টাকা, ফিক্সচারটার দাম হলো $5,000। হাফ অফ দিস পেড থ্রু ক্যাশ, তার মানে ক্যাশে পে করেছে হাফ, হুইচ ইজ 2,500, and paid the balance মানে রিমেইনিং অ্যামাউন্ট অ্যাট আ লেটার ডেট। ব্যালেন্স বলতে রিমেইনিং 2,500 পরে পে করবে। তা এই যে 2,500 পে করা বাকি, এটা হলো কারেন্ট লায়াবিলিটি। সো হাউ does this purchase affect the accounting equation? First of all, আমরা যদি অ্যাসেটস এর কথা বলি, আমাদের অ্যাসেটস হচ্ছে এই ফার্নিচার কেনাতে, ফিক্সচার কেনার জন্য অ্যাসেটস হচ্ছে $5,000 বেড়েছে, আর ক্যাশ হচ্ছে $2,500 কমেছে। এটা হচ্ছে ইনক্রিজ ইন অ্যাসেট এন্ড ইনক্রিজ ইন তোমার কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট বেড়েছে 5,000, কারেন্ট অ্যাসেট কমেছে 2,500। তাহলে আমার নেট ইনক্রিজ হয়েছে অ্যাসেট 2,500, তাই না? একটু বলে রাখি, 5,000 টাকাটা কিন্তু একটা অ্যাজাম্পশন যে ফিক্সচার কিনেছি, হাফ দিয়েছি আর হাফ দেয়া বাকি। ধরে নাও ফিক্সচারের দাম 5,000 টাকা, তাহলে হাফ দিয়েছি, 5,000 টাকার হাফ হচ্ছে 2,500। তাহলে অ্যাসেট আমার নেট ইনক্রিজ কত? 25। তো এই সিচুয়েশনে আমার অ্যাসেট ইনক্রিজ করেছে, সো টিক দাও অ্যাসেট ইনক্রিজ, ইনক্রিজ, এ আর বি বাদ। ওনার্স ইকুইটি, ওনার্স ইকুইটি বা তোমার ক্যাপিটাল, এটা বাড়বেও না কমবেও না, কারণ ওনার বিজনেসে কোনো টাকা ইনভেস্ট করেনি বা নেয়নি, এবং এটা একটা অ্যাসেট, এটা কোনো ইনকাম এক্সপেন্স, প্রফিটে কোনো চেঞ্জ নাই। এই জন্য ওনার্স ইকুইটি মানে ক্যাপিটালে ইটস নো এফেক্ট। আর লায়াবিলিটিস আমরা দেখতে পাচ্ছি যে $2,500 পে করা বাকি, এই $2,500 কারেন্ট লায়াবিলিটি বেড়ে যাচ্ছে। সো কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে ইনক্রিজ, ইনক্রিজ, ইনক্রিজ। তাহলে কোথায় অল কারেক্ট? 2D। অল কারেক্ট হচ্ছে 2D।
দেন আসো আর একটু দাঁড়াও, I'm having some trouble here. একটা মিনিট দাঁড়াও, একটু প্রবলেম হয়েছে। Alright, so I'm back. তো 2 গেল। Now go to question number 3. 3 তে আমাদেরকে কি বলা? Which account is not kept in nominal ledger? Not kept বলেছে। তো যেটা নমিনাল লেজারে লেখা হয় সেটাকে টিক দিবা, আর যেটা লেখা হয় না সেটা ক্রস দিবা। ক্রসড হল রাইট অ্যান্সার। সো ক্যাপিটাল অ্যাকাউন্ট নমিনাল লেজারে লেখা হয়, ক্যাশ ক্যাশ অ্যাকাউন্ট নমিনাল লেজারে লেখা হয় না, ক্যাশ অ্যাকাউন্ট লেখা হয় ক্যাশ বুকে। ইনভেন্টরি নমিনাল লেজারে লেখা হয়, পারচেজ নমিনাল লেজারে লেখা হয়। অ্যান্সার হচ্ছে 3B। এটার পর নাম্বার 4। পরে যেটা বলা, on 15th February, Carlo made the following entries in his account. কি করেছে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করেছে আর ড্রগবাকে ক্রিয়েট করেছে। তো এই ট্রানজাকশনে বোঝা যাচ্ছে যে আমরা এখানে আমরা ড্রগবা থেকে $228 পেয়েছি অ্যান্ড $12 ডিসকাউন্ট অ্যালাউ করেছি। So which transaction was being recorded? Drogba paid Carlo, yes, by check, yes, চেকে তো পে করেছে। After taking a cash discount, definitely yes. Answer হচ্ছে A, কারণ আমরা অ্যাকাউন্টে ক্যাশ ডিসকাউন্টই লিখি, not trade discount. Then number 5. Ranjit is a great customer of Balbir. Okay, so Ranjit is our seller. Sorry, my bad. ভুল লিখে ফেলেছি। Ranjit is the great customer of Balbir. So Ranjit is our buyer or customer and Balbir is our seller. সবাই একটু লিখে নিবে। তারপর in April the following activities took place. Balbir sold goods on credit to Ranjit. Ranjit advised Balbir that some of the goods were damaged. Damaged দেখে আমরা কি করি? রিটার্ন করে ফেলি। So it's return inward for Balbir. Balbir advised Ranjit of a reduction in the amount owing. Obviously, টাকা তো কমাতে বলবেই ড্যামেজ যখন। Which documents were used to record this? First of all, Balbir sold goods on credit to Ranjit. এটার জন্য ইনভয়েস দেয়া হয়েছে, এখানে কারো কোনো ডাউট নাই। তারপর Ranjit advised Balbir that some of the goods were damaged. তো রঞ্জিত ফেরত দিয়েছে, বলবীরের জন্য ইনওয়ার্ড আর রঞ্জিতের জন্য কিন্তু এটা রিটার্ন আউটওয়ার্ড। এখন আমরা যখন কাউকে ফেরত দেই রিটার্ন আউটওয়ার্ড করি, রিটার্ন আউটওয়ার্ড করলে বা যদি গুডসটা ড্যামেজ হয় ড্যামেজের অ্যামাউন্ট কমাবার জন্য রিটার্ন আউটওয়ার্ড বা ড্যামেজ অ্যামাউন্ট কমাবার জন্য যে নোটটা দেই সে নোটটা হলো ডেবিট নোট। এরপর Balbir advised Ranjit of a reduction in the amount owing. আচ্ছা, বলবীর তারপর হচ্ছে গিয়ে অ্যাডভাইস করেছে কি পরিমাণ কমবে, মানে বলবীর একসেপ্ট করেছে ওর গুডসটাকে। বলবীর যদি একসেপ্ট করে মানে রিটার্ন ইনওয়ার্ডকে একসেপ্ট করে
তাহলে বালবির যে নোটটা দিবে সেই নোটটার নাম ক্রেডিট। সো একটু বোঝার চেষ্টা করো, আমরা কাউকে কিছু সেল করলে ইনভয়েস দিই, সেই সেল করা জিনিসটা কাস্টমার যখন আমাদেরকে ফেরত দেয়, আমাদের জন্য ইনওয়ার্ড, কাস্টমারের জন্য আউটওয়ার্ড। কাস্টমার যখন ফেরত দেয় বা ড্যামেজ হয়েছে জানায়, ড্যামেজ হয়েছে দেখে তো ফেরত দিবে বা আর টাকাটা দিবে না, তাই না? তো ড্যামেজ গুডস কাইন্ড অফ ট্রিটেড লাইক এ রিটার্ন ইনওয়ার্ড ফর সেলার, আউটওয়ার্ড ফর বায়ার। যদি কাস্টমার ফেরত দেয় বা বলে ড্যামেজ হয়েছে টাকা দিব না, তখন ওটা নোট পাঠায়, সেই নোটটার নাম ডেবিট নোট। আর আমরা যখন একসেপ্ট করি, রিটার্ন ইনওয়ার্ডটা একসেপ্ট করি বা একসেপ্ট করে যে ড্যামেজ হয়েছে পে করতে হবে না, তাহলে আমরা যে নোটটা দিই সেটা হচ্ছে ক্রেডিট। সো ফার্স্টে ইনভয়েস, এ হবে না, বি, 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 ঠিক আছে। এরপর ডেবিট নোট, তো বি হবে না, সি হবে না, তোমার হচ্ছে ডি, ক্রেডিট। অ্যান্সার হচ্ছে 5টি। এটার পর, what is an advantage to a business of maintaining books of prime entry? Trial balance can be extracted directly from books of prime entry, মোটেও না। Similar transactions are listed together in date order of reference. Yes, that is the answer. এটা হচ্ছে কি প্রাইম এন্ট্রি, মানে জার্নাল মেনটেন করা, ডে বুক মেনটেন করা একটা অ্যাডভান্টেজ। Then question number 7. Which items appear on the debit side of a trial balance? Mostly asset, expense আর drawings debit side থাকে। তো amount owed from trade customer, yes, এটা হলো trade receivable, যেটা কিনা একটা কারেন্ট অ্যাসেট, মানে এটা একটা অ্যাসেট, অ্যাসেট হয় ডেবিট সাইডে। ডিসকাউন্ট রিসিভড ফ্রম ক্রেডিট সাপ্লায়ার, ডিসকাউন্ট রিসিভড একটা ইনকাম, ইনকাম কখনো ডেবিট সাইডে হয় না, ক্রেডিট সাইডে হয়। ড্রয়িংস মেড বাই ওনার, ইয়েস। ওভারড্রন ব্যালেন্স অ্যাট দ্য ব্যাংক, এটা একটা কারেন্ট লায়াবিলিটি, মানে লায়াবিলিটি, সো এটাও হবে না। অ্যান্সার হচ্ছে 1 and 3। সবাই একটু লিখে নাও 1 and 3। এরপর আসো নাম্বার 8। A trader had prepared her year-end financial statement. Okay. She later discovered that an adjustment to reduce provision for doubtful debt by 100 had not been made. So provision for doubtful debt $100 কমাবে, এটা একটা ইনকাম by the way. How did this error affect the trader's statement of financial position? First of all, provision for doubtful debt $100 কমাবে। তো যদি আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেট $100 কমাই, আমার ট্রেড রিসিভেবল $100 কমবে, কারেন্ট অ্যাসেটসও $100 কমবে। আই হোপ এই কথাটা বুঝতে পেরেছো, কমবে। তো হাউ ডিড দিস এরর, এখানে কি কমছে এভাবে দেখি আমরা, চিন্তা করে দেখো তো, মোটেও না। আমরা প্রভিশন ফর ডাউটফুল ডেট যখন কমে, মানে বছরের শেষে প্রভিশনটা বড় আর বছরের শুরুটা ছোট, ইন দ্যাট কেস প্রভিশন ফর ডাউটফুল ডেট যদি কমে, এই প্রভিশনটা আমাদের জন্য একটা ইনকাম, মানে ইনকাম বাড়ছে, ইনকাম বাড়লে প্রফিট বাড়বে। কিন্তু ওরা তো বাড়ায় নাই, বিকজ ওরা ইনকাম হিসেবে দেখায় নাই, প্রফিট হিসাবেও দেখায় নাই। এবং প্রফিট বাড়লে কিন্তু ক্যাপিটালও বাড়ে, মানে ক্লোজিং ক্যাপিটালও বাড়ে, কিন্তু এটা করে নাই। কথাটা বোঝার চেষ্টা করো।
প্রভিশন ফর ডাউটফুল ডেট $100 কমা মানে $100 ইনকাম হওয়া। ইনকাম বাড়লে প্রফিট বাড়ে, প্রফিট বাড়লে ক্যাপিটাল বাড়ে, কিন্তু ওরা ক্যাপিটালকে বাড়ায় নাই। দ্যাট মিনস ক্যাপিটাল ইজ আন্ডারস্টেটেড, কারণ বাড়ায় নাই। ঠিক আছে। আর কারেন্ট অ্যাসেটস, প্রভিশন ফর ডাউটফুল, আমরা কি জানি ট্রেড রিসিভেবল থেকে প্রভিশন ফর ডাউটফুল ডেট মাইনাস করে আমরা পেয়ে যাই নেট ট্রেড রিসিভেবল, তাই না? তো এই প্রভিশন ভ্যালু যদি কমে যায় তাহলে ট্রেড রিসিভেবলও বেড়ে যাবে। ট্রেড রিসিভেবল যদি বেড়ে যায় তাহলে তো কারেন্ট অ্যাসেটসও বেড়ে যাবে। সো কারেন্ট অ্যাসেটস বাড়ার কথা, কিন্তু বাড়ায়নি, বিকজ দের ইজ এ মিস্টেক হিয়ার, ইটস এন এরর। তো বাড়ায়নি দেখে কারেন্ট অ্যাসেটসও আন্ডারস্টেটেড। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, 8D। সবাই নাম্বার 8টাকে স্টার মার্ক দিয়ে রাখো, আবার দেখবা। সো কিভাবে আমরা অ্যাপ্রোচটা নিলাম? ইন প্রভিশন ফর ডাউটফুল ডেট কমেছে, সো কমাটা ইনকাম, ইনকাম বেড়েছে, প্রফিট বেড়েছে, ক্যাপিটাল বেড়েছে, বাট বাড়ায়নি তো ওরা, ক্যাপিটালকে বাড়ায়নি, সো আন্ডারস্টেটেড। প্রভিশন ফর ডাউটফুল কমলে নেট ট্রেড রিসিভেবল বেড়ে যাচ্ছে, নেট ট্রেড রিসিভেবল বেড়ে গেলে কারেন্ট অ্যাসেট বাড়ার কথা, কিন্তু ওরা তো বাড়ায়নি, সো আন্ডারস্টেটেড। তারপর নাম্বার 9, a trader's draft income statement showed a profit for the year এত, the following errors were later discovered. What was the corrected profit? আচ্ছা, প্রথম ভুলটা কি? No adjustment had been made for accrued income. আচ্ছা, আমার ড্রাফট প্রফিট হলো 24,500। accrued income মানে ইনকামটা পাওয়া বাকি, লেখা বাকি, লেখে, অ্যাড করা বাকি, অ্যাড করে। তো accrued income অ্যাড করতে গেলে আমার প্রফিট তো বেড়ে যাবে। ক্যারেজ ইনওয়ার্ড অফ 250 had been recorded as carriage outward, মানে কস্ট অফ সেলস এ না লিখে এক্সপেন্সে লিখেছে। তো কস্ট অফ সেলস ও কস্ট, এক্সপেন্স একটা কস্ট, তো নেট প্রফিটে কোনো এফেক্ট হয় না। আবারও বলি, ক্যারেজ ইনওয়ার্ডটা ভুলে ক্যারেজ আউটওয়ার্ডে লিখেছে। তো এই ভুল শুধরাইতে গেলে গ্রস প্রফিট চেঞ্জ হবে, নেট প্রফিট উইল রিমেইন সেম। তো নাম্বার 2 হ্যাজ নো এফেক্ট in fixing it. An increase in provision for doubtful debt 120 has been treated as an addition to the gross profit, মানে ইনক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেট এটা কিন্তু একটা এক্সপেন্স, এটা ভুলে কি করেছে, গ্রস প্রফিটে অ্যাড করেছে। এক্সপেন্সকে আমরা অ্যাড করি প্রফিটের সাথে? মোটেও। তো 120 ভুলে প্রফিটের সাথে অ্যাড করেছে, তাই প্রফিট থেকে 120 মাইনাস করবা, ক্যান্সেল আউট করবা। ফার্স্ট কি হলো এটা? সব চলে গেছে। আচ্ছা, আমি আবার করে দিচ্ছি, সামথিং ওয়েন্ট রং। আমাদের ড্রাফট প্রফিট হলো 24,500। এর মধ্যে নো অ্যাডজাস্টমেন্ট হ্যাভ বিন মেড ফর accrued ইনকাম, মানে $8,000 যে ইনকাম পাওয়া বাকি সেটা অ্যাডজাস্ট করেনি। accrued ইনকাম ইনকামের সাথে অ্যাড করা হয়, তাই 8,000 অ্যাড করে দিবা। ক্যারেজ ইনওয়ার্ডকে ক্যারেজ আউটওয়ার্ডে লিখেছি, মানে এই ভুল শুধরাইতে গেলে গ্রস প্রফিট চেঞ্জ হবে, নেট প্রফিট না, কারণ দুটাই খরচ। আর প্রভিশন ফর ডাউটফুল ডেট, ইনক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেট $120 যে ইনক্রিজ করেছে, এটা আমাদের এক্সপেন্স। এক্সপেন্সটা ভুলে গ্রস প্রফিটে অ্যাড, এক্সপেন্সকে তুমি প্রফিটের সাথে কেন অ্যাড করবা? এক্সপেন্স তো প্রফিট থেকে মাইনাস হবে, তাই $120 ভুলে অ্যাড করেছে, তাই -120, এটা ক্যান্সেল আউট করলাম,
ফুল টিক করলাম। তারপর অ্যাকচুয়ালি যে 120 এক্সপেন্স সেটাকে লিখবো। লিখতে গেলে 120 আরো কমবে। সো কেন দুবার কমবে? যারা বুঝুনি খেয়াল করে দেখো, এটা আমার প্রফিট। ইনক্রিজ ইন প্রভিশন ফর ডাউটফুল ডেট 120, এটা এক্সপেন্স হওয়ার কথা, ভুলে লিখেছে হ্যাড বিন ট্রিটেড অ্যাজ এন অ্যাডিশন, ভুলে গ্রস প্রফিট ইনকাম করে ফেলেছে। তার মানে কি আমার প্রফিটটা বেশি লিখেছে। সো তুমি যে ভুলে 120 বেশি অ্যাড করেছো, এটাকে মাইনাস করলে প্রফিটটা আগের লেভেলে আসবে। সো 120 আগে মাইনাস করতে হবে, দেন অ্যাকচুয়ালি যে এক্সপেন্স সেটা লিখতে হবে। লিখলে প্রফিট আরো কমে আসবে। সো ভুলে বাড়িয়ে ফেলেছিল 120, সো 120 কমাবা। এরপর এক্সপেন্স হিসেবে লিখলে 120 আরো কমাবা, ডাবল মাইনাস করতে হবে। করলে আমার অ্যাকচুয়াল প্রফিট চলে আসে $32,260। দেন আসো নাম্বার 10, the bank statement of a business had a credit balance of এত। ব্যাংক স্টেটমেন্টে ক্রেডিট ব্যালেন্স মানে ইটস আ ব্যাংক ব্যালেন্স, কিন্তু পজিটিভ ব্যালেন্স। তারপর at that date checks issued which had not been presented totaled এত। এটা হলো আনপ্রেজেন্টেড চেক। What was the bank balance in the cash? পুরা ফুল ফ্লেজ ব্যাংক রেকনসিলিয়েশন স্টেটমেন্টটা করে ফেলো। which starts with balance as per bank statement. যেটা কিনা 2690। এখান থেকে আনপ্রেজেন্টেড চেক মাইনাস করা হয়। সো আনপ্রেজেন্টেড চেক 850 মাইনাস করলে 1840। অ্যান্সারটা পজিটিভ আসছে, মানে এটা ডেবিট সাইড। অ্যান্সার হচ্ছে বি, 10B। দেন আসো নাম্বার 11, the bank column of a trader's cash book showed an overdrawn balance of 1200। Overdrawn মানে এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট, ইটস a negative value. When the trader compared the cash book with the bank statement, he found the following items were not included in the cash book. What was the balance brought down in the bank on the cash? টিপিক্যাল একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলো, তাহলেই হয়ে যাবে। তো এখানে বলছে ব্যাংক ওভারড্রন, সো ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বিডি ক্রেডিট সাইডে 1200। ব্যাংক চার্জেস, ক্রেডিট ট্রান্সফার, ডাইরেক্ট ডেবিট এগুলো লেখা হয়নি তাই লিখবো। ব্যাংক চার্জেস হচ্ছে ব্যাংক থেকে যেটা মাইনাস করা হয়, সো এটা ব্যাংক ব্যালেন্স কমিয়ে দিচ্ছে, সো ক্রেডিট সাইডে। ক্রেডিট ট্রান্সফার অনলাইনে কারোর থেকে টাকা আসলে সেটাকে বলা হয় ক্রেডিট ট্রান্সফার। তো আমাদের ব্যাংকে টাকাটা এসেছে 400, সো ডেবিট সাইডে। অ্যান্ড ডাইরেক্ট ডেবিট মানে পেমেন্ট করা হয়েছে অ্যাকাউন্ট থেকে, পেমেন্ট করলে তো ক্রেডিট সাইড 60। নাও ইফ ইউ ডু দ্য ম্যাথ, ব্যাংকের ব্যালেন্স সিডিটা হবে তোমার $960,
ব্যালেন্স সিডি, ক্লোজিং সিডি যদি হয় ডেবিট সাইড, বিডিটা হচ্ছে ক্রেডিট সাইড। আমরা ক্লোজিং বিডি দেখাই, সিডি দেখাই। তো ক্রেডিট সাইড, তো 960 credit. What is an advantage of preparing a monthly sales ledger control account? It is necessary to prepare the income statement, মোটেও না। It helps to reduce the possibility of fraud, yes. Answer হচ্ছে 12B. Number 13. A summary of Jim's cash book for the year included the following: total checks paid to supplier, আচ্ছা, cash book এ summary আর discount received. Which entries are made in the purchase ledger control account? আচ্ছা, purchase ledger control account এর ফরম্যাটটা একটু লিখে নিই। তো পারচেস কন্ট্রোলে ক্রেডিট সাইডে হয় এই আইটেমগুলো, এভরিথিং এলস হয় ডেবিট সাইড। এভরিথিং এলস বলতে মিন করছে তোমার পেমেন্ট, তারপর ডিসকাউন্ট রিসিভড, রিটার্ন আউটওয়ার্ড, কন্ট্রা, এভরিথিং। তো টোটাল চেকস পেড টু সাপ্লায়ার 3750। আমরা যদি পে করি তাহলে তোমার পেমেন্টটা কোথায় থাকে? ডেবিট সাইডে। সো এটা হবে ডেবিট। আর ডিসকাউন্ট রিসিভ করি, ডিসকাউন্ট রিসিভটা থাকে হচ্ছে ডেবিট সাইডে। তো অ্যান্সার হচ্ছে বি। Number 14. Hamid owns a grocery store. He bought a motor vehicle, $2,000, and fuel 50. Both of these amount were incorrectly debited to purchase account. আচ্ছা, আমি যদি মোটর ভেহিকেল কিনি তাহলে আমি মোটর ভেহিকেল অ্যাকাউন্টে ডেবিট করব, আর ফিউল কিনলে মোটর এক্সপেন্স অ্যাকাউন্টকেও ডেবিট করব। এটা তো নর্মাল বিষয়। বাট ভুলে কি করেছে, দুটা কি লেখা হয়েছে পারচেস অ্যাকাউন্টে। পারচেস অ্যাকাউন্টে ডেবিট সাইড লেখা হয়েছে। আচ্ছা, what was the effect of this error on the income statement? আচ্ছা, ফার্স্ট অফ অল তুমি পারচেস কে যদি $2,050 বেশি লেখো তাহলে তোমার কস্ট অফ সেলস 2050 বেশি আসবে। আর কস্ট অফ সেলস যদি 2050 বেশি হয় তাহলে তোমার গ্রস প্রফিট 2050 কম আসবে। আন্ডারস্টেটেড। তো অ্যান্সার হচ্ছে, দেখো এই যে আন্ডারস্টেটেড 2050, অন্য তিনটা তো হচ্ছে না, তো বোঝাই যাচ্ছে অ্যান্সার হলো ডি। Number 15. Which statements are correct about depreciation? It is a non-cash item, yes. It is an estimated amount, yes. It is the amount of money set aside, মোটেও না। It is a gradual loss in value of non-current asset, মোটেও না। Non-current asset হবে। তো অ্যান্সার হচ্ছে 1 and 2, 15B. মেশিন, একটু দাঁড়ো, একটা প্রবলেম হচ্ছে, আমি ঠিক করে নিই। Okay, now let's go to question number 16.
16টা ভালোই হার্ড আছে। কি বলো দেখো, a machine with an original cost of 10,000 had been depreciated for 2 years at the rate of 10% per annum using straight line method. It was then sold for cash with the loss on disposal এত। A replacement machine was bought on the same day for cash. নতুন মেশিন কেনা হয়েছে। What was the net decrease in cash? First of all, এখানে যে ডিসপোজালটা হয়েছে, সে ডিসপোজ করে কয় টাকা পেলাম সেটা বের করতে হবে। তো আমরা এখানে বলা আছে লস অন ডিসপোজাল 700। আমরা কি জানি যে প্রফিট অর লস অন ডিসপোজাল হলো ডিসপোজাল প্রাইস মাইনাস নেট বুক ভ্যালু। এখানে যখন লস ধরেছে 700, তো এটাকে কনসিডার করবো -700, কারণ লস হয়েছে। ডিসপোজাল যে প্রাইস, এটা আমাদের মিসিং ভ্যালুটা, আর নেট বুক ভ্যালু হচ্ছে কস্ট 10,000 মাইনাস টোটাল ডেপ্রিসিয়েশন। আচ্ছা, পার ইয়ার ডেপ্রিসিয়েশন 10%, তো 2 ইয়ার্স পর বেচে দিলাম, তো 2 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন কি হবে ×2। সো আমার টোটাল ডেপ্রিসিয়েশন মানে নেট বুক ভ্যালু, আমি একটু ভেঙে ভেঙে বলি নাহলে অনেকে আবার বুঝবা না। নেট বুক ভ্যালু কথাটার মানে হচ্ছে কস্ট মাইনাস টোটাল ডেপ্রিসিয়েশন, তাই না? আমি নিচে একটু করি, সো -700 ইকুয়ালস টু প্রাইস মাইনাস কস্ট। যে অ্যাসেটটাকে বেচে দেয়া হয়েছে সেটা কস্ট হলো 10,000 মাইনাস টোটাল ডেপ্রিসিয়েশন। 1 বছরের ডেপ্রিসিয়েশন যদি হয় 10%, 2 বছর কি হবে ×2, সো 10% ইন্টু 10,000 ×2, তো -700 ইকুয়ালস টু প্রাইস মাইনাস 10,000 মাইনাস 2,000 -700 ইকুয়ালস টু প্রাইস মাইনাস 8,000। তাহলে 8,000টাকে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসলে 8,000 minus 700 equals to our price 7,300। সবাই তো লিখে নাও। তো আমাদের এই পুরানো মেশিন বেচে, আমি এখানে করে দেখাচ্ছি, ক্যাশে টাকা আসছে 7,300, আর নতুন মেশিন কিনেছি 12,400, মানে ক্যাশ থেকে টাকা কমেছে 12,400। তাহলে আমার নেট ডিক্রিজটা কত? 5,100, which is 16B। আবার সিরি অন হয়ে যাচ্ছে, which is 16B, কারণ এখানে জানতে চেয়েছে নেট ডিক্রিজটা কত। দেন আসো নাম্বার 17। আব্দুল ইজ আ ট্রেডার। ওকে, ভালো কথা। He rents out part of his premises to other business. Abdul is preparing his financial statement for the year. His rental income shows that rent receive করেছে এত, আর রেন্টাল ইনকাম ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, মানে 1 বছরের ইনকাম হচ্ছে এত। What does the closing balance on the rental income account represent? তোমাকে আগে ক্লোজিং ব্যালেন্সটা বের করতে হবে। তো চলো একটা রেন্টাল ইনকাম অ্যাকাউন্ট করে ফেলি। রেন্টাল ইনকাম হলো একটা ইনকাম অ্যাকাউন্ট, আর দুনিয়ার সব বিজনেসের ইনকাম অ্যাকাউন্ট দেখতে একদম সেম। ফরম্যাটটা লিখে নাও।
ইনকাম যদি ব্যাড ডেট হয় সেটাকে লিখি, সবাই ফরম্যাটটা লিখে নাও। অলরাইট, আই এম ব্যাক। সো আমরা যেটা বলছিলাম আমি তোমাদেরকে বিফোর আস গেটিং লকড আউট, যে এটা করার জন্য ইনকাম অ্যাকাউন্টটা করে নিবা, মানে রেন্ট ইনকাম অ্যাকাউন্টটা করবা। ঠিক আছে, তো রেন্ট ইনকাম অ্যাকাউন্ট যদি আমরা খেয়াল করে দেখি এখানে কি আছে। রেন্ট ইনকামে বলেছে রেন্ট রিসিভ টোটাল এত, যা রিসিভ করি ক্যাশ বা ব্যাংকে করি, সেটা লেখা হয় ক্রেডিট সাইডে 2750। আর হলো রেন্টাল ইনকাম ট্রান্সফার টু ইনকাম স্টেটমেন্ট, মানে ইয়ারলি ইনকামটা হচ্ছে ডেবিট সাইড লেখা হয় 3000। সবাই বুঝতেই পারছো, এখানে আমার বাড়তি করে কিছু বলার নাই। তো কি বলা, হোয়াট ওয়াজ দ্য ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সটা কোথায় হবে? ডেবিট সাইডটা 3000, ক্রেডিট সাইডে 2750। সো অবভিয়াসলি তোমার সিটা হবে ক্রেডিট সাইডে, যতটুকু শর্ট অতটুকুই, উইচ ইজ 250। এখন ব্যালেন্স শিটই ক্রেডিট সাইড হওয়া মানে কি, অ্যাক্রুড ইনকাম। তো অ্যান্সার হচ্ছে এ, 17A, অ্যাক্রুড ইনকাম। অ্যান্সার হচ্ছে 17A, অ্যাক্রুড ইনকাম। লিখে নাও সবাই। তারপর আসো নাম্বার 18, হোয়াট ইজ দ্য জার্নাল এন্ট্রি required to close the irrecoverable debt at the year end? সেটা হচ্ছে অ্যাকাউন্টস টু বি ডেবিটেড, ডেফিনেটলি ইনকাম স্টেটমেন্ট, কারণ এটা তো এক্সপেন্স না, এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট সাইডে, আর ব্যাড ডেট অ্যাকাউন্ট হবে ক্রেডিট। নেক্সট হচ্ছে 18A, সবাই লিখে নাও 18A। সবার যদি হয়ে থাকে দেন লেটস গো টু কোশ্চেন নাম্বার 19। 19-এ দেখো কি বলেছে। After preparing draft financial statement at the end of her first year কিন্তু Lucy discovered the following errors. এটা হচ্ছে damage inventory which had cost এত, it's not expected to sell for 180। এই $180 হচ্ছে আমাদের NRV। 100 items which had been expected to sell for এত had been valued at their cost price of $7। Carriage inward of $1 for each item had not been included in the cost। আচ্ছা, ফার্স্ট অফ অল এখানে ইনভেন্টরি 180 ধরতে হবে, এখানে 100টা আইটেমের ভ্যালু বাড়বে। তো হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দিস এরার্স অন গ্রস প্রফিট? তো এফেক্টটা কি? প্রথমে আমার ইনভেন্টরি ভ্যালু কমছে, ক্লোজিং ইনভেন্টরি যত কমবে প্রফিট কিন্তু ততই কমবে। সো 340 মাইনাস 180 করলে আসে 160। সো আমার গ্রস প্রফিট 160 কমবে। 100টা আইটেম, এক একটা সেলিং প্রাইস এত, কস্ট প্রাইস এত, ক্যারেজ ইনওয়ার্ড এক একটা আইটেমে যে ক্যারেজ ইনওয়ার্ড $1 এটা ইনক্লুড করে। তো 100টা আইটেমের ক্যারেজ ইনওয়ার্ড ইনক্লুড করতে হয়, মানে ইনভেন্টরি ভ্যালু ইনক্লুডস ক্যারেজ ইনওয়ার্ড। তো এক একটা আইটেমের ভ্যালু $7 ধরলেও এটা আসলে 7 প্লাস 1 $8 হবে। এবং একটা আইটেমের দাম যদি হয় $8, এবং একটা আইটেমে যদি $8 মানে 7 ধরেছে, 8 হওয়ার কথা, একটা আইটেমের দাম যদি $1 বাড়ে তাহলে 100টা আইটেমের দাম বাড়বে 100। and higher the closing inventory, higher the profit। তো দেখো প্রথমে ড্যামেজ ইনভেন্টরির জন্য ক্লোজিং ইনভেন্টরি 160 কমবে, তাই জিপি 160।
আর 100টা আইটেমের ইনভেন্টরি ভ্যালু $1 করে বাড়বে। একটার দাম যদি $1 বাড়ে, 100টা হচ্ছে 1 × 100, তাহলে আমাদের কি হচ্ছে, নেট ডিক্রিজ হচ্ছে 60। মানে এই ভুলটা যদি আমরা শুধরাই তাহলে গ্রস প্রফিট $60 কমবে। আবারও বলছি, এই দুটা ভুল যদি শুধরাই গ্রস প্রফিট $60 কমবে। মানে গ্রস প্রফিটটা কি বেশি লিখে রেখেছে, কারণ ঠিক করতে গেলে তো কমবে। সো হোয়াট ওয়াজ দ্য এফেক্ট অফ দিস এরার্স? গ্রস প্রফিট কমবে, মানে বেশি লিখে রেখেছে, ওভারস্টেটেড বাই 60। যখনই জানতে চাবে যে ভুলটার এফেক্ট কি, ওভারস্টেট না আন্ডারস্টেট, তুমি দেখবা ভুল শুধরাইতে গেলে কি হচ্ছে, ভুল শুধরাইতে গেলে গ্রস প্রফিটটা কমছে, মানে ভুলটার জন্য গ্রস প্রফিট ওভারস্টেট করা। আই হোপ সবাইকে আমি বলতে পেরেছি। Number 20. Which item would appear in the income statement of an accountancy business? Accountancy business হচ্ছে সার্ভিস বিজনেস। সার্ভিস বিজনেসে কোনো গ্রস প্রফিট হয় না, কারণ সেলস ইনকাম মাইনাস এক্সপেন্সেস, তো গ্রস প্রফিট হয় না, প্রফিট ফর দ্য ইয়ার হয়, আর সারপ্লাস তো হয় ক্লাবে, হবে না। সো ক্রস টিক ক্রস, ক্রস টিক ক্রস, অ্যান্সার হচ্ছে 20C। Number 21. A business provided the following information. What was the total of the current liabilities? তো আমাদের এখানে কারেন্ট লাইবিলিটিস কি কি? 9,700, ব্যাংক ওভারড্রাফট 2,000, প্রিপেড ইন্স্যুরেন্স না, accrued wages 1,000, প্রিপেড ইনকাম 500। সবগুলোকে অ্যাড করে দিলে 13,200. So simply add your current liabilities. তারপর আসো number 22. What is an advantage to a trader for forming a partnership? Continuity of existence মোটেও না, এটা পিএলসির ক্ষেত্রে হয়। ডিসিশন মেকিং ইজ ইজিয়ার কুইকার মোটেও না, এটা সোল ট্রেডারের ক্ষেত্রে হয় অ্যাডভান্টেজটা। প্রফিটস আর শেয়ার, এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা কোনো অ্যাডভান্টেজ না। রিস্ক আর শেয়ার, ইয়েস। 22D। 23. Which item should be entered in the appropriation account of a partnership? Interest on drawings, মানে appropriation account কি কি হয়? Interest on drawings হয়, পার্টনার লোন হয় না, পার্টনার্স ড্রয়িং হয় না। সো ক্রস টিক ক্রস ক্রস টিক ক্রস ক্রস 23A। 24. X Limited provided the following information. What was total equity? So equity হচ্ছে share capital and reserves. So share capital 300,000, general reserves 50,000, retained earnings 35,000. Add them up, it will be 385,000. 25. Which item is shown in the income statement and changes in equity? মানে কোন আইটেম ইনকাম স্টেটমেন্টও দেখানো হয়, চেঞ্জেস ইন equity দেখানো, দুই জায়গায় দেখানো হয়। এটা অ্যাকচুয়ালি প্রফিট, প্রফিট ফর দ্য ইয়ার। কারণ ইনকাম স্টেটমেন্টে প্রফিট বের করি, সে প্রফিটটা চেঞ্জেস ইন equityতে আমাদের ভাগ করা হয়, অ্যাজ ইউ অল নো। তো প্রফিট ফর দ্য ইয়ার, সি হচ্ছে অ্যান্সার। লিখে নাও সবাই। Then আসো number 26. The Daily Sports Club was formed in January. During its first year, the club purchased equipment costing এত, paying by check. Which of the club's financial statements are affected by the purchase of this equipment? আচ্ছা, ক্যাশ টাকাতে কিনেছি, রিসিটস এন্ড পেমেন্টে দেখানো হবে, ইনকাম এক্সপেন্ডিচার না, কারণ কোনো ইনকাম না এক্সপেন্স না। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ইয়েস। তো এটা আমরা খুঁজবো টিক ক্রস টিক, টিক ক্রস না,
টিক ক্রস টিক, ইয়েস, অ্যান্সার হচ্ছে বি, কম্বিনেশনে যাবা। তারপর আসো 27, the following ledger accounts appeared in the books of a club subscription account there, which statement is correct? আগে এই অ্যাকাউন্টে এক একটা এন্ট্রি কি মিন করে সেটা দেখো। এই ব্যাংকটা মিন করে হচ্ছে আমাদের সাবস্ক্রিপশন রিসিভড, এই বিডিটা মিন করে অ্যারিয়ার, সাবস্ক্রিপশন অ্যারিয়ার, এই ইনকাম এক্সপেন্ডিচার ভ্যালুটা মিন করে হলো সাবস্ক্রিপশন ইনকাম, আর সিডিটা মিন করে হচ্ছে কি তোমার প্রিপেইড সাবস্ক্রিপশন। তো দেখো কোন স্টেটমেন্টটা ম্যাচ করে যাচ্ছে। স্টেটমেন্ট 1, সাবস্ক্রিপশন প্রিপেইড অন 1st জানুয়ারি। 1st জানুয়ারিটা বলছে সাবস্ক্রিপশন প্রিপেইড, প্রিপেইড তো না, এটা অ্যারিয়ার, তাহলে আমাদের এ হচ্ছে রং অ্যান্সার। বি, subscription prepaid on 31st December amounted to 3,000. 31st December, ডিসেম্বরে সিডিটা কি শো করে? প্রিপেইড 3,000, ইয়েস, বি হচ্ছে কারেক্ট। 28, 28 এ বলা যে after a manufacturing account had been completed, it was discovered that wages paid to factory cleaners had not been included. লেখা হয় নাই। Which item in the manufacturing account would change after this error? আচ্ছা, ক্লিনারের ওয়েজ হলো ওভারহেড, ওভারহেড। সো এটাকে ঠিক করতে গেলে তোমার ওভারহেড চেঞ্জ হবে, ম্যানুফ্যাকচারিং কস্ট চেঞ্জ হবে, ঠিক আছে? তো ডাইরেক্ট ওয়েজেস না, এখানে ডাইরেক্ট ওয়েজেস চেঞ্জ হবে না। ইনডাইরেক্ট ওয়েজেস ইয়েস, কারণ ক্লিনারদের বেতনটা একটা ইনডাইরেক্ট ওয়েজ। প্রাইম কস্ট মোটেও না, কারণ এটা কোনো ডাইরেক্ট কস্ট না ক্লিনারের বেতনটা। প্রোডাকশন কস্ট ডেফিনেটলি ইয়েস। সো 2 and 4 সি, 2 and 4 সি হবে অ্যান্সার। Number 29, W Limited manufactures motorbikes. The following information relates to the first year in business. What was the cost of production? মানে ফুল ফ্লেজ একটা ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করে ফেলবা। ফার্স্ট ইয়ার বলেছে, তার মানে ওপেনিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল নাই, পারচেস অফ মোটরবাইক পার্টস, যেটা কিনা আমাদের র ম্যাটেরিয়াল হেয়ার, ক্যারেজ ইনওয়ার্ড অফ র ম্যাটেরিয়াল মানে পার্টস নাই, রিটার্ন আউটওয়ার্ডও নাই, ক্লোজিং ইনভেন্টরি অফ পার্টস 3,000। সো ক্লোজিং ইনভেন্টরি 3,000 করলে আসে 37,000। এটার সাথে প্রাইম কস্ট যেমন ফ্যাক্টরি ওয়েজেস, এটা একটা প্রাইম কস্ট অ্যাড করে দিবা 25,000। ওভারহেডস অ্যাড করে দিবা, ওভারহেডস হচ্ছে 8,000। এটার সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস প্লাস করা হয়, কোশ্চেনে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস নাই। যে ইনভেন্টরি অফ পার্টলি ফিনিশ গুডস মানে ওয়ার্ক ইন প্রগ্রেস, এটা ক্লোজিং ওয়ার্ক ইন প্রগ্রেস, যেটা অলওয়েজ মাইনাস করা হয়, করলে অ্যান্সার চলে আসে 63,000 এ, 63,000 এ। তারপর আসো নাম্বার 30, at a Ania did not keep a full set of double entry records. এটা বছরের শুরুর ক্যাপিটাল,
ওপেনিং ক্যাপিটাল, বছরের শেষে অ্যাসেটস এন্ড লায়াবিলিটি দেয়া, ড্রয়িংস দেয়া, প্রফিট বের করতে বলেছে। আচ্ছা, ওপেনিং ক্যাপিটাল তো পেলাম 10,000, তাই না? তাহলে আমাদের ক্লোজিং ক্যাপিটালটা হবে ক্লোজিং ডেটের অ্যাসেট গুলা প্লাস আর লায়াবিলিটি গুলো মাইনাস। যেমন ওভারড্রাফট, এটা একটা লায়াবিলিটি, মাইনাস ইকুইপমেন্ট, এটা একটা অ্যাসেট, প্লাস ইনভেন্টরি, এটা একটা অ্যাসেট, প্লাস ট্রেড রিসিভেবলস, এটা একটা অ্যাসেট, প্লাস দাঁড়াও ঝামেলা হয়ে গেছে, 15,000 ট্রেড পেয়েবল, এটা একটা লায়াবিলিটি, মাইনাস করলে আমরা ক্লোজিং ক্যাপিটালটা পেয়ে যাব, ইফ আই এম নট রং, $25,000. $25,000. So আমরা কি জানি? Let's do the math here. Opening capital plus net profit মানে NP, minus drawings করলে আসে ক্লোজিং ক্যাপিটাল, তাই না? তো ওপেনিং ক্যাপিটাল তো দেয়ার 10,000, তো লিখে নেই 10,000 প্লাস এনপি, এই নেট প্রফিটটাই বের করতে বলেছে, লিখে রাখো এনপি, মাইনাস ড্রয়িংস, টোটাল ড্রয়িংস 8,500 ইকুয়ালস টু ক্লোজিং ক্যাপিটাল। ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে কি 25,000। তাহলে নেট প্রফিটটা কত? সবকিছু রাইট হ্যান্ড সাইড নিয়ে যাও, 25,000 মাইনাস 10,000 প্লাস 8,500 করলে নেট প্রফিট আসে $23,500. আই হোপ সবাই বুঝতে পেরেছো। 31, a jewelry retailer marks up his goods by 100%, মানে ওর মার্কআপ, যেটা কিনা গ্রস প্রফিট ডিভাইডেড বাই কস্ট অফ সেলস, হচ্ছে 100%. হোয়াট ওয়াজ দ্য টোটাল অফিস এক্সপেন্স? ও টোটাল এক্সপেন্সটা কত? আচ্ছা, এখন টোটাল এক্সপেন্সটা কেমনে বের করা যায়? রেভিনিউ দেয়া, ডিসকাউন্ট রিসিভড দেয়া, প্রফিট ফর দ্য ইয়ার। সো থিঙ্ক অফ দিস ওয়ে। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে মার্কআপ, রেভিনিউ দেয়া, ডিসকাউন্ট রিসিভ দেয়া, প্রফিট ফর দ্য ইয়ার দেয়া, হোয়াট ওয়াজ দ্য টোটাল অফিস এক্সপেন্সেস। আচ্ছা, রেভিনিউ দেয়া, মার্কআপ দেয়া, এখান থেকে কি বের করা যায়? এখান থেকে চাইলে আমরা কস্ট অফ সেলস বের করতে পারি, কারণ আমরা কি জানি যে সেলস ইকুয়ালস টু কস্ট অফ সেলস ইন্টু 1 প্লাস মার্কআপ, তাই না? তো সেলস এর ভ্যালু তো এখানে দেয়া 68,200, সো 68,200 equals to cost into 1 plus 100%. So 68,200 equals to cost into 2. কারণ 100% মানে 1 plus 1 করলে 2 হয়ে যায়, তাহলে 68,200 divided by 2 equals to cost of sales, $34,100. এখন দেখো, সেলস মাইনাস কস্ট অফ সেলস মানে 68,200 minus 34,100 equals to 34,100. এটা আমার গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে ইনকাম 1,080 অ্যাড করলে আমরা পেয়ে যাব রিভাইসড গ্রস প্রফিট। দাঁড়াও,
So 34,100 plus 1,080. 35,180. এই রিভাইসড গ্রস প্রফিট থেকে বিজনেসের এক্সপেন্স মাইনাস করলেই তো পাওয়া যায় নেট প্রফিট 18,395। তাহলে এক্সপেন্সটাকে রাইট হ্যান্ড সাইড নিয়ে যাও আর 18,395 কে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসো। So 35,180 minus 18,395 equals to our expenses 16,785. If I'm not wrong, the answer হচ্ছে B. Then যেটা বলা, Omar had an increase in gross margin. What could have caused this? Gross margin মানে profit per unit, এটা বাড়বে only and only if selling price per unit যদি increase করে or cost price per unit যদি decrease করে। তো decrease in selling price না, increase in quantity, quantity সাথে মার্জিনের কোনো সম্পর্ক নাই। Decrease in purchase price, yes. Answer হচ্ছে C. তারপর নেক্সট এটা দেখো কি বলা। How would be who would be interested in the value of non-current assets which a business has available as security? Security মানে mortgage দেয় না, লোন টোন দিলে সেটা। So who will be interested? Bank manager, yes. And bank manager তো লোন দেয়। Which accounting principle is the accounting equation based on? মানে accounting principle টা কোন ইকুয়েশন উপর বেস করা? ডুয়ালিটি 34A। কারণ ডুয়ালিটি হচ্ছে বলে অ্যাসপেক্ট গিভিং, প্রত্যেকটা বিজনেসে একটা আছে অ্যাসপেক্ট গিভিং, একটা অ্যাসপেক্ট রিসিভিং। বেনিফিট গিভিং আর বেনিফিট রিসিভিং অ্যাসপেক্ট থাকে, সরি উল্টা বলে ফেললাম। Which qualitative factor requires that financial information is provided in a timely manner so that it can be used for decision making? হচ্ছে কম্পারেবিলিটি না, কম্পেয়ার করা নিয়ে বলছো। রেলিভেন্স, ইয়েস। সো আই হোপ সবাই বুঝতে পেরেছো পুরো জিনিসটা আমরা কিভাবে করে থাকি। থ্যাংক ইউ এভরিওয়ান।